শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে সাদর আমন্ত্রণ। আপনারা দেখছেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আজকের এই দুপুরে আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা। প্রিয় দর্শক, শরতের ঝকঝকে আকাশ, কাশবনে ছেয়ে গেছে প্রান্তর থেকে প্রান্তর, বাতাসে মৃদু শীতল একটা ঠান্ডা ঠান্ডা ঘ্রাণ। এই সবগুলো পরিবেশের উপাদান কিন্তু একটি বিশেষ উৎসবের জানান দেয়, সেটি হচ্ছে শারদীয় দুর্গোৎসব, হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় আয়োজন। এবং এই আয়োজন, ধর্মীয় উৎসব যা কিছু বলি না কেন, এর সাথে আমাদের ফ্যাশন ওয়ার্ল্ড কিংবা যে কোনো গান, আমাদের টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রামের সকল কিছু কিন্তু সম্পৃক্ত। আজকে তারকা কথনের আয়োজনের সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব আমাদের আমন্ত্রিত অতিথিদের সাথে। চলুন আগে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, শুভ দুপুর। এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী কর্নিয়া, শুভ দুপুর। দুজনকেই স্বাগতম। দুজনের পোশাকেই বোঝা যাচ্ছে যে একটি উৎসব আমেজ, একদম রঙিন। শারদীয় দুর্গোৎসবের মধ্যে মনে হয় এইটাই একটা মূল অনুষঙ্গ, যে সবাই রঙিন পোশাকে নিজেদেরকে রাঙিয়ে দেয়। বিপ্লব সাহা দাদা, আপনাকে দিয়ে শুরু করব, যে আপনি তো ফ্যাশন ওয়ার্ল্ডের সাথে কাজ করছেন এবং যে কোনো উৎসব মানেই হচ্ছে আপনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় নতুন একটা আমেজ আপনার জন্য। তো এই বছর দুর্গোৎসবে আপনার প্ল্যান কি, বা আপনার ব্র্যান্ডের প্ল্যান কি, যদি একটু শুনি। আমরা যদি একটু পেছন দিকে তাকাই, আসলে বাংলাদেশে তো দুর্গোৎসবে সেরকম মার্কেট ছিল না প্রথম দিকে। আমরাই ছোটোবেলায় দেখেছি যে বেশিরভাগ মার্কেটের কাপড়ই আসতো বিদেশ থেকে, এবং যাদের একটু সক্ষমতা আছে তারা হয়তো ভারত থেকে শপিং করে এসে পুজো পালন করতো। কিন্তু বাংলাদেশে বলতে গেলে যে বিশ্বরং অনেক বড় একটা ভূমিকা রেখেছে, যেখানে আসলে বাংলাদেশে পুজোর মার্কেট, পুজোর ফ্যাশন, পুজোর গান, এগুলো অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। কারণ যে কোনো উৎসবকে আসলে সেই 94 সাল থেকে আজ অবধি যেভাবে অত সুন্দর করে দেখানোর যে প্রয়াসটা থাকে, এটা কিন্তু আমি চেষ্টা করি যে বাংলাদেশের বাঙালি উৎসবগুলিকে সুন্দর করে তোলা। তো এই বছরও তার ধারাবাহিকতা অনেক সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। আমরা তো আসলে সব বয়সের জন্য কাজ করি, বিশ্বরং পরিবার বলি। তো পরিবার মানে হচ্ছে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, একদম দিদিমা, পিসিমা, মাসিমা, মা, বাবা, ছোট বাচ্চা পর্যন্ত। তো সব বয়সের জন্য কাজ করি। বিশ্বরং কাজ করে সাধারণত মিডল এজটাকে নিয়ে। আর শ্রদ্ধা আমাদের একটা ব্র্যান্ড আছে, যেটা আসলে আমরা কাজ করি একটু বয়োবৃদ্ধ যারা বা একটু হালকা রং পছন্দ তাদের জন্য। আর একটা হচ্ছে বিয়ার কোড, সেটা ইয়তদের জন্য কাজ করি। তো সব বয়সের জন্যই শাড়ি, পাঞ্জাবি, একদম ফ্যামিলি প্যাকেজ, যেগুলো বাচ্চাদের, তা বাবা ছেলে একরকম, মা মেয়ে একরকম। তারপরে এছাড়াও ইয়তদের জন্য অনেক ধরনের শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, এবং এগুলোর মধ্যে ফিটিংসের আলাদা ভেরিয়েশন আছে। কেউ একটা রেগুলার ফিট পরে, কেউ ফিটিংস পরছে। এবং এবছর যেটা হচ্ছে, আমরা বেশি পেন্টিং নিয়ে কাজ করেছি। মানে বাংলাদেশ এবং ভারতের অনেক পেইন্টারদের যে দুর্গা প্রতিমার যে পেইন্টিংগুলো হয়, সেগুলো আমরা পোশাকে নিয়ে আসছি বেশি করে। আরেকটা স্পেশাল কাজ করেছিলাম, কোভিডের সময় একটা কম্পিটিশন ছিল আমাদের, আমার মাই আমার দুর্গা। মানে প্রত্যেকটা পরিবারের মা কিন্তু অনেক বিশাল ভূমিকা পালন করে সংসারের ক্ষেত্রে, বাচ্চাদের লালন পালন সব কিছু মিলে। তো তখন কোভিডের সময় যে বাচ্চারা গৃহবন্দী ছিল, ওই সময় আমরা কম্পিটিশন করেছিলাম, যেটা ওই কম্পিটিশনে প্রচুর পেইন্টিং জমা পড়েছিল, হাজার হাজার পেইন্টিং। তার মধ্যে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিল, সেই পেইন্টিংগুলি নিয়ে এবার আমরা প্রোডাক্ট ডিজাইন করেছি। ওটা কি শুধু করোনাকালীন সময় হয়েছিল? পরবর্তীতে এই ধারাবাহিকতা কি আর বজায় রাখা হয়নি? এটা আমরা গত বছর, আগের বছর করেছিলাম। এই বছর ওই পেইন্টিংগুলো যার রেজাল্ট ভালো করেছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছিল 3-4টা বিভাগে, ওই পেইন্টিংগুলি ছবি দিয়ে আমরা এবার পোশাক বানিয়েছি। ছবিগুলো ডিজাইন আকারে আসছে, খুবই দুর্দান্ত একটা থিম। ওগুলো অনেক সবাইকে পছন্দ করছে, খুব কালারফুল। এবং এছাড়াও দেখা গেছে যে দুর্গা প্রতিমা অনেক পোর্ট্রেট আছে, পেইন্টিংস আর বিভিন্ন চিত্রশিল্পীদের, তারপরে পুজোর অনুষঙ্গ অনেক কিছু আছে যেগুলো ডিজাইন আকারে আসছে। এছাড়াও আমাদের ফোক আর্ট যেটা আছে, শখের হাড়ি, সেই হাড়ির অনেক মোটিভ নিয়ে, যেটা এখানে আপনি পরে আছেন, খুবই সুন্দর, এটা কিন্তু ওখান থেকে ডিজাইন নিয়ে করা। তো এরকম কালেকশন অনেক রকম। কর্নিয়ার কাছে এই মুহূর্তে একটু যাব, যে কোনো আয়োজন তো পোশাক নির্বাচন করা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যে কোনো শিল্পীদের জন্য বলি বা সাধারণ মানুষের জন্য বলি। কর্নিয়া নিজের পোশাক নির্বাচনের ক্ষেত্রে বিশেষ কোনো আয়োজনে কোন বিষয়টি মাথায় রাখে? বিশেষ কোনো আয়োজনে আমি চেষ্টা করি যে আমি আসলে অনেক কালারফুল থাকতে পছন্দ করি। একটা টাইমে ছিল যে আমি খুব বেশি মানে একটু ডার্কের মধ্যে চলে যাচ্ছিলাম, মানে একদম ব্ল্যাক হোয়াইট এদিকেই চলে যাচ্ছিলাম। কিন্তু কেন জানি, আমি জানি না এটা কি তোমার জন্য কিনা, দাদার জন্য কিনা আমি বলতে পারবো না, মানে কেন জানি আমি বিশ্বরঙের সাথে থেকে থেকে না আমি একদম অনেক ডিফারেন্ট কালারের মধ্যে চলে গেছি। এবং আমি সবসময় চাই যে নিজেকে এখন কালারফুল রাখতে। তো আমি এখন চেষ্টা করি যে আমি কোনো অকেশনে গেলে
একটু কালার থাকবে, একটু শকিং কালার থাকবে, যেটাতে আসলে আমাকে একটু সুন্দর লাগবে, অনেক সুন্দর লাগবে। এই জন্য একদম কালারফুল থিমটা এখন কর্নিয়া সব থেকে বেশি মাথায় রাখে পোশাক নির্বাচনের ক্ষেত্রে। এবং আমরা যেটা দেখি যে বিশ্ব রং সবসময় রঙের সাথে খেলা করে, ভিন্ন ভিন্ন রঙের প্যালেট সবসময় জুড়ে দেয়। এই থিমটি কি আসলে বিশ্ব রঙের সাথে শুরু থেকেই ছিল? আমি তো আসলে পেইন্টার, তো দেখা গেছে কি আমি যখন ছবি আঁকতাম আমার ছোটবেলা থেকে ব্রাইট কালার টানতো, এবং চারুকলা যখন লেখাপড়া করেছি অলওয়েজ মানে আমার কোনো সময় জল রং যখন করতাম আমার জলটা কখনো নোংরা হতে পারতো না, বা তেল রং যখন করতাম তেলটা কখনো নোংরা হতে পারতো। যখন আমি বারবার ব্রাশ দিব তো স্বাভাবিক ওই একটা রং আরেকটা রং মিলে নোংরা হয়ে যায়। ওই ফ্রেশনেসটা আমাকে তখন থেকে স্টুডেন্ট অবস্থা থেকে টানতো। পরবর্তীতে যখন আমি পোশাক ডিজাইন করতে আসছি তখন আমার ওই ব্রাইটনেস যে আমার কাজের একটা ক্যারেক্টার ছিল ওইটা আসলে পোশাকেও চলে আসছে। তো সব কিছু আমি একটু উজ্জ্বল ফ্রেশ দেখতে পছন্দ করি। সাপোজ যে আপনি যে শাড়িটা পরেছেন এখানেও তো অনেক ব্রাইট কালার আছে, কিন্তু মাঝখানে হোয়াইটটার কারণে একদিকে ম্যাজেন্টা একদিকে অরেঞ্জ, জাস্ট ওইটা ব্রাইটনেসটা আরও বাড়িয়ে দিয়েছে। তো কাজ এরকমও করা হয়, আর দেখা যাচ্ছে যে একদম যে ডার্ক কালার কাজ করি না তা না, আবার ভেজিটেবল ডাইনিও কাজ করি, কিন্তু আমাকে আসলে উজ্জ্বল রং টানে। আমার মনে হয় যে কোনো বাংলাদেশের মানুষ যে কেউ উজ্জ্বল রং নিয়ে কাজ করলে মনে করে এটা আমার কাজ, এখানে হয়তো সার্থকতা। একদমই তাই। আচ্ছা, আপনি যেমন বললেন যে আপনি একজন আর্টিস্ট, রং তুলি নিয়ে কাজ করেছেন অনেক বছর আগের থেকে, ছোটবেলা থেকে। সেই যে ক্যানভাসে রং তুলিতে নিজের ছবিগুলো নিজের ভাবনাগুলো ফুটিয়ে তোলা থেকে একটি কাপড়ে সেই ভাবনাগুলো ফুটিয়ে তোলা, এর মাঝখানের জার্নিটা আসলে কত বছরের ছিল? আমি তো চারুকলা ভর্তি ছি 92-তে, ওখানে আর 94 থেকে তো আমার বিজনেস, আমি খুব বেশি গ্যাপ না কিন্তু। এবং আমি একসাথে লেখাপড়া করেছি আর একসাথে বিজনেস করেছি এবং ডিজাইন করেছি, এর আগে ইভেন্টে কাজ করতাম। তো সব কিছু মিলে কিন্তু আসলে একজন আর্টিস্টের প্রেজেন্টেশন। আর আমি মনে করি না একজন পেইন্টারের কাজ শুধু ক্যানভাসের মধ্যে সীমাবদ্ধ, সে চাইলে একটা দেশও মানে পরিবর্তন করে ফেলতে পারে, তার এত ক্ষমতা থাকে। এবং আমরা যদি এখনো বাংলাদেশ দেখতে যাই, অনেক পেইন্টাররাই আছেন যারা এখন নানা সেক্টরে কাজ করছেন একদম, এবং তারা যে সেক্টরে যাবে সেটাই উজ্জ্বল হবে, এটাই স্বাভাবিক। তো আমার কাছে ক্যানভাসটা পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীটাই ক্যানভাস। আমি যে কোনো কাজই আসলে ওই পেইন্টারের জায়গা থেকে দেখি। আমি বিজনেসম্যান, হয়তো মনে করে মানুষ আমি বিজনেসম্যান, কিন্তু আমি একজন আর্টিস্ট, একজন চিত্রশিল্পী, সেই জায়গা থেকেই একটা কথা বলতে গেলেও মনে হয় যে একটা আর্টিস্টের আসলে এইভাবে কথা বলা উচিত, ওই জায়গাটা সেন্সটা কাজ করে সব। দাদা, আপনি বিশ্ব রঙের পক্ষ থেকে প্রতি বছর একটা বিশেষ আয়োজন, একটি কার্যক্রম আপনাদের থাকে, সেই কার্যক্রম নিয়ে যদি আপনার কাছে একটু শুনি। 8-9 বছর না, সারস সাজে দিদি করি, এটা ইভেন্ট। এটা কোনো বিউটি কন্টেস্ট না আসলে, এটা একটা নারী শক্তিকে আমরা তুলে ধরি। সে যে বয়সেরই হোক না, ছোট বাচ্চার মধ্যে একটা 4 বছরের বাচ্চার অনেক ট্যালেন্ট থাকতে পারে, বা 60 বছর একজন নারীরও অনেক ট্যালেন্ট থাকতে পারে। অনেকে আছেন যারা আসলে তার ট্যালেন্টগুলো নানান কারণেই প্রকাশিত হয় না। একটা সময় বিশেষ করে আমাদের হিন্দু ধর্মে আমি দেখেছি যে, বা যে কোনো ধর্মে একটু সুশ্রী সুন্দরী হলে তাকে খুব দ্রুত বিয়ে দেওয়া হয়। তার অনেক ট্যালেন্ট থাকে, সেগুলো সে প্রকাশ করতে পারে না, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখা গেছে এগুলো আটকে যায়। সে তার স্বপ্নগুলোকে সে তার সন্তানের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে, আমি এরকম অনেক দেখেছি। তো তাদেরকে নিয়ে আসলে আমাদের এই কম্পিটিশনটা হয়, সারস সাজে বিশ্ব রঙের দিদি, সেটারই অডিশন রাউন্ড। এটা 8 বছর ধরে হচ্ছে, এবং এই প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক কীর্তিমানরা বেরিয়েছে যারা বাংলাদেশ এখন মিডিয়াতে অনেক ভালো কাজ করছে, নাটক করছে, বিজ্ঞাপন করছে, সিনেমা করছে। তো এরকম ইভেন্ট আমি আরো অনেক করি। তো এই ইভেন্টটা আমাদের এই বছর হচ্ছে 8মবারের মতো। তো সেটার অডিশন রাউন্ড হচ্ছে এই ফ্রাইডেতে। সেখান থেকে বিচার বিশ্লেষণ করে আবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা পুরস্কৃত করি, এবং তারা বিশ্ব রঙের হয়ে কাজ করে। বাহ, এটা কিন্তু একদম দারুণ সুযোগ যে কোনো নারীর জন্য আমার মনে হয়। এবং প্রতি বছর পূজা উপলক্ষে বা দুর্গোৎসব উপলক্ষে কিন্তু আপনি বিভিন্ন ভিজুয়ালও তৈরি করেন, সেগুলো আমরা প্রতি বছরই দেখতে পাই। সেই ভিজুয়াল থেকে কিছু অংশ এখন আমরা টেলিভিশনের পর্দায় দেখব। অবশ্যই। বাজে বাজি ঢাকার ঢোল,
উৎসবের আনন্দ এবং খুশি দুটোই কিন্তু একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। আমাদের পোশাক যত রঙিন থাকে, আমাদের মনের আনন্দ মনে হয় ততটা বেশি প্রস্ফুটিত হয়। কর্নিয়ার কাছে একটু যাই, যে কর্নিয়া উৎসবগুলোতে বা দুর্গোৎসবের কথা যদি বলি, ছোটবেলার কোনো স্মৃতি আছে কর্নিয়ার? ছোটবেলার না, আমি বড়বেলার অনেক স্মৃতি আছে, তাহলে সেখান থেকে কিছু শুনি। গানটা শুনলাম, এই গানটাতেই কিন্তু আমি ছিলাম। এই গানটা কিন্তু 4 জনের গাওয়া। আচ্ছা আচ্ছা। আমার সাথে না, আসলে আমি ওদের সাথে গিয়েছি। এটা বিশ্বরঙে একটা বড় ক্যানভাসে কাজ করা ছিল, যেখানে কর্নিয়া ছিল, হৈমন্তী ছিল এবং স্বপ্নের সজীব ছিল। 4 জনের গাওয়া বিশাল। বাংলাদেশে এরকম পুজোর গান হবে কিনা ভবিষ্যতে আমি জানি না, এবং সেটা অনেক বড় আকারে হয়েছিল। আমরা একটা পূজা মণ্ডপে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমরা সবাই খুব সুন্দরভাবে সাজুগুজু করেছিলাম। অনেক অনেক মডেলরা ছিল, অনেক অনেক বাচ্চারা ছিল, প্রায় 100 জনের উপরে আর্টিস্ট ছিল। অনেক বড় একটা টিম নিয়ে আমরা করেছিলাম না, সারা দিনের একদম পুরো একটা। এটা ইউটিউবে গেলে জয় দুর্গা মায়ের যে সার্চ দিলে গানটা পাওয়া যায়। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু এই কথাটি সার্চ দিয়ে দেখে আসতে পারেন এই চমৎকার গানের পুরো অংশটি। কর্নিয়া, এই গান করার এক্সপিরিয়েন্স, যখন কোনো উৎসবকে ঘিরে, কোনো থিমকে ঘিরে গান করেন, সেই অনুভূতি নর্মাল গানগুলো থেকে কিরকম আলাদা হয়? একটু ডিফারেন্ট হয় আমার কাছে। কেন জানি মনে হয় যে, হয় না যে আমাদের সময়, মানে আমাদের যে ঈদ যে ভাবটা, আমার মনে হয় যে প্রত্যেকটা সেলিব্রেশনেই আর কি, সেটা হোক পুজো হোক ঈদ, সবসময় দেখা যায় যে অন্যরকম একটা আনন্দ কাজ করে ভেতর থেকেই, যেটা আসলে আমার মনে হয় যে স্ক্রিনেও ফুটে ওঠে সুন্দরভাবে এবং গায়কিতেও ফুটে ওঠে। চেষ্টা করি যে আমরা প্রত্যেকেই যারা আর্টিস্ট, প্রত্যেকটা যার যার জায়গা থেকে, সেক্টর থেকে আমরা এক একটা সেলিব্রেশনে এক একটা গান উপহার দেওয়ার জন্য, আর এই তো কালারফুলভাবে উপহার দেওয়ার জন্য। আচ্ছা, যেহেতু এখন আমরা বলি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে আসলে ঋতুভেদে দেখা যায় যে গরমটা সবসময় থাকে, এই জন্য কিন্তু পোশাক যখন আমরা একজন ডিজাইনার ডিজাইন করে, তখন ওই ফ্যাব্রিকটার কথাও মাথায় রাখে। বিশ্বরং আসলে এবারের আয়োজনে কি এরকম কোনো কথা বা বিশেষভাবে মাথায় রেখেছি কিনা? দুর্গাপূজা তো আসলে ষষ্ঠী সপ্তমী থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত সাজে বিশাল সময়। ঈদে যেমন 1-2 দিনই সাজে, কিন্তু এখানে তা না। এখানে আমরা যেমন সকালবেলাটাকে কটন বা হাফ সিল্ক, এই ধরনের ম্যাটেরিয়ালগুলো যেগুলো আরামদায়ক আর কি, কারণ বৃষ্টিও থাকতে পারে, প্রচণ্ড গরমও থাকে, তো সেই জন্য ওই সুতি কাপড় বা হাফ সিল্ক কাপড়টাকে প্রাধান্য দিয়ে থাকে। আবার রাতের দিকে একটু জমকালো থাকে, একটু মেরুন, ডার্ক গ্রিন, বটল গ্রিন, তারপরে হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকে, রেড পরে। তো তখন তো প্রতিমা দর্শনে বের হয়, মণ্ডপে মণ্ডপে ঘুরে, যত যার জাঁকজমক কাপড় থেকে সে রাতের বেলা পরে আর কি। আর হালকা সফট কাপড়গুলোকে আমি চিন্তা করি যে দিনের বেলা পরাটাই ভালো, এবং সেগুলোকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এক এক দিন এক এক রং পরতে পারে। এক একদিন কেউ ছেলার কামিজ পরলো, একদিন কেউ একদিন শাড়ি পরলো, ফিউশন করে একদিন। তো এরকম অনেকভাবে এক একজনের, আজকাল তো সবাই কম বেশি কনসাস খুব, তো দেখা যায় নিজের মতো করে 4টা-5টা দিন সাজতে পারে। তবে দশমীর দিন অবশ্যই সাদা লাল, একদম সাদা লাল ওইটা থিমটা। এবং যেটা হয় যে এখন কিন্তু সবাই অনেক ব্র্যান্ড কনসিয়াস, সকলে যে একটা ভালো ব্র্যান্ড থেকে আরামদায়ক কিছু পোশাক, সাথে যদি ডিজাইনের কিছু ছোঁয়া থাকে, সবার চাহিদা আসলে থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ডের দামের ঊর্ধ্বগতির কারণে অনেকে সেটা কি বলবো যে নিতে পারে না। তো বিশ্বরং এই বিষয়টা কতটুকু মাথায় রাখে? ব্র্যান্ড যারা চালায় না, তারাও এই বাংলাদেশে বাস করে, এবং তাদেরও চাল কিনতে হয়, ডাল কিনতে হয়, তাদেরও লাউ কিনতে হয়, এবং আমি মনে করি যে এই সব কিছু দ্রব্যমূল্যই কন্ট্রোল করছে সব কিছুকে। হ্যাঁ, এবং যারা সুতার কাজ করে, যারা প্রিন্টের কাজ করে, যারা সুইং সেলাইটা করে, যিনি শপিং ব্যাগে ভরে দিচ্ছেন, যিনি পিক আপ ভ্যান চালাচ্ছেন, প্রতিটা মানুষ কিন্তু কাপড়ের সাথে জড়িত থাকে, এবং প্রত্যেকেরই কিন্তু তার জীবন ধারণ করতে হয়, তারও একটা খরচ আছে। তো আমরা সবসময় আর কি ব্র্যান্ডের জিনিসের দাম বেশি। আসলে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ডিজাইনারের কাপড় খুব সস্তায় পায়। এই দেশ থেকে ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশে গেলে ডিজাইনের সাথে অ্যাপয়েন্টমেন্টে দেখা করতে হয়, সরাসরি স্টুডিও তো অনেকে ঢুকতে পারে না। তো এত কিছু করার পরেও যদি এই একটা প্রশ্ন থাকে যে দামের জন্য কিনতে পারে না, এই শাড়িটার দাম তো মাত্র 3000 টাকা, তো এটার ভিতরে কিন্তু মেধা আছে, এটা কিন্তু ভারত থেকে আমদানি করা কাপড় না বা পাকিস্তানি কাপড় না। তো সেটার পিছনে একটা টিম কাজ করে, সেই যে ক্রিয়েটিভ টিমটা কাজ করে, তাদেরও তো কোটি টাকার ইনভেস্টমেন্ট আছে। তো কথা হচ্ছে ডিজাইনের কাপড় আসলে পরতে গেলে একটু দাম দিয়েই কিনতে হবে, সবার জন্য না। আমরা যখন মনে করি যে পকেটের সাথে শোরুমে মানে মেলবন্ধন ঘটে না, তখন মনে হচ্ছে এটা কাপড়ের দাম বেশি। আসলে তা না, আমাদের এখানে 1200 টাকার শাড়ি পাওয়া যাচ্ছে, আবার 50,000 টাকার শাড়িও পাওয়া যাচ্ছে। আপনি জাস্ট শোরুমে গিয়ে বলবেন আমার বাজেটটা এত, তার মধ্য থেকেই আপনি আপনার বাজেটে একটা সুন্দর শৈল্পিক জিনিস কিনে নিতে পারেন। এই সুযোগটি আসলে আছে বিশ্বরঙে বা অনেক ব্র্যান্ডে আমরা দেখতে পাই, বিশ্বরং এবং আমার মতো কিছু ব্র্যান্ড আমরা আসলে বাংলাদেশের মধ্যবিত্ত যে
ফ্যাশন করবে সেটা আমরা কাজটা করেছি বলে। আগে কিন্তু এরকম ছিল না। আগে কিন্তু ড্রয়িং রুম কেন্দ্রিক ডিজাইনাররা ছিলেন যারা আসলে পার্টি করে ডিজাইনার কাপড় সেল করতেন। আমরা আসার পরে 90 দশক থেকে কিন্তু মধ্যবিত্তরা ফ্যাশন বুঝছেন, ফ্যাশন ডিজাইনারের কাপড় পরা তাদের অভ্যস্ত হয়েছে। আমরা 260 টাকা দামে তাঁতের শাড়িও বিক্রি করেছি এক সময়, কিন্তু এখন সবকিছুরই দাম বেশি। আসলে এখন 260 টাকা চিন্তা করতে লাভ নেই। এই জন্য আসলে বিশ্বরঙকে বিশেষ ধন্যবাদ যে তারা সবসময় মার্কেট রিসার্চ করে ক্রেতারা কি চাচ্ছে বা সবকিছু মিলে একটা ফুল প্যাকেজ দেবার চেষ্টা করে তাদের প্রত্যেকটি কালেকশনে। একদম চেষ্টা। কর্নিয়া এই ব্র্যান্ডের ক্ষেত্রে আসলে কর্নিয়ার ধারণাটা কি, যে এভাবে দাদা বললেন? আচ্ছা, আমি এটা একটু আগের কথা বলি। আমি তো তখন আসলে ওভাবে গান করি না। তো আমি কিন্তু সবসময় বিশ্বরঙের পোশাক, মানে অন্যান্য আমি অনেক হয় না যে অকেশনালি, যেটা বলছিলাম যে অকেশনালি কোনো জায়গায় যদি শাড়ি যদি আমাকে কিনতে হয় তাহলে আমি কিন্তু বিশ্বরঙে যেতাম। আমি এটা অনেক আগের কথা বলছি দাদা, তখন দাদার সাথে আমি চিনি না, জানি না তখন। এবং আমি কিন্তু দেখতাম যে দাদার ওখানে কিন্তু অনেক ডিফারেন্ট কালেকশন, এবং আমার কাছে কিন্তু অনেক লজিক্যাল লাগে। কারণ আমাদের বাংলাদেশে যেটাই হোক না কেন এখন মানে সবাই মনে করছে যে অনেক দাম। আসলে এটা আমার মনে হয় না। এখানে আপনি আউটসাইডে যান, আপনি বুঝতে পারবেন আসলে আউটে যে ওখানে কতটা এক্সপেন্সিভ জিনিসপত্রের দাম। কিন্তু সেই তুলনায় আমাদের যে এই যে শাড়িগুলো আমরা যেগুলো পরেছি এগুলো কত ক্রিয়েটিভ, কত ব্রেনের খেলা। এটা কিন্তু কান্তিজির মন্দির থেকে করা। আচ্ছা, ওখানে যে টেরাকোটাগুলো আছে বিল্ডিং এর, ওই স্থাপত্যের ওইখানকার টেক্সচার নিয়ে কাজ করে, ওইটার পিছনে টিম কাজ করেছে। তো ক্রিয়েটিভ একটা কাজ যখন হবে, আসলে এগুলোর তো আসলে মানে ভ্যালু তো আসলে নাই। মানে আমরা খুব অল্পের মধ্যে আমরা চেষ্টা করি যে আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এইসব। এটার মধ্যে কিন্তু দুর্গার নানা নাচের মুদ্রা দিয়ে করা। বাহ, খুবই ক্রিয়েটিভ একটা পিস অফ আর্ট মনে হচ্ছে এটা। একজন পেইন্টারের কাজ আছে এখানে, তো ওইটার ভ্যালুসটা তো আপনাকে দিতেই হবে, একটু তো দিতেই হবে। এই জায়গাটা মনে হয় যে অনেকেই খুব আন্ডারএস্টিমেট করে যে একজন শিল্পী যে অনেক কিছু ভেবে তার ক্রিয়েটিভিটি, তার মেধাকে একটি কাপড়ে পুরো ঢেলে দেন। এই বিষয়টা মনে হয় অনেকে আমলে আনতে চান না, শুধুমাত্র ফ্যাব্রিক, রং, এই জিনিসগুলো সবথেকে বেশি কনসিডার করে। কনসেপ্টটার যে কোটি টাকার ভ্যালুস আছে ওইটা অনেকে ভাবে না। এটা আমাদের গানের ক্ষেত্রে এরকম মনে হয় যে আমরা এত কষ্ট করে গান করি, গান করার পর যদি বাংলাদেশের মানুষ যদি গানটা না শোনে, অন্য দেখা যায় যে প্রমোটের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আমাদের বাংলা গানকে প্রমোট আমরা করছি না, অন্য কান্ট্রিগুলো আমরা ফ্রি করছি, কিন্তু আমরা এটার ক্ষেত্রে দেখা যায় চার্জ করে বসছি বা করছি না। এটা আসলে মন থেকে হওয়া উচিত। দেশকে ভালোবাসতে হবে, দেশের আমরা আসলে তো বাংলাদেশকে তো আসলে রিপ্রেজেন্ট করছি আলটিমেটলি, রাইট? সে হচ্ছে তার ডিজাইন দিয়ে, আমি আমার সিঙ্গিং দিয়ে। সো আমার মনে হয় এটা ভ্যালুটা আমাদেরকেই দিতে হবে। আসলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের ভ্যালুটা আসলে বিশ্বের দরবারে যদি আমরা পৌঁছে দিতে চাই সেক্ষেত্রে। দাদা, বছরব্যাপী তো বিশ্বরং বিভিন্ন ইভেন্ট প্ল্যান করে নতুনদের সাথে কাজ করার জন্য, কিংবা যারা সেলিব্রিটি আছে তাদের সাথে কাজ করার জন্য। এই বছরের প্ল্যানগুলো যদি একটু শুনি আমরা শর্ট। পূজা আসলে আমার অনেক বিশাল একটা চাপ গেছে এই বছর। অনেকগুলো এত দুর্গাপূজার ফটোশ্যুট এত হয় না আসলে প্রতি বছর। এই বছর প্রচুর কাজ করেছি। আমাদের কর্নিয়া একটা শ্যুটে ছিল, আমাদের আসলে শুটিং এর সময় দুর্গা উৎসব পালিত হয়ে যায়। কর্নিয়া যে শ্যুটটাতে ছিল, শবনম ফারিয়া ছিল, কর্নিয়া ছিল, সিনথিয়া ছিল, নাবিলা ছিল। নাবিলা জ্বর নিয়ে আসছিল, ওর নাপা খেতে খেতে শ্যুট করেছিল। সিনথিয়ারও মাইগ্রেনের ব্যথা। তারপরে অপু বিশ্বাসের একটা খুব এক্সক্লুসিভ শ্যুট ছিল। তারপর বুবলির একটা এক্সক্লুসিভ শ্যুট ছিল, আর ইমন, নীরব, সঞ্জন এরা ছিল। তারপরে ফ্যামিলি ছবিতে আমাদের মিলিয়াপা ছিল, আমাদের খায়রুল বাসের ভাই ছিলেন, তারপরে ছোট বাচ্চারা ছিল, জলি, আমাদের রেগুলার যে বিশ্বরং পরিবারের মডেলরা ছিল। তার মধ্যে কেউ কেউ নতুন ছিল যারা এই শ্যুটেও তার উপস্থিত ছিল। এখান থেকে হয়তো দেখা যায় তার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে, তার ট্যালেন্টের মধ্য দিয়ে সে হয়তো সারা বছর কাজ করতে পারবে। সে এখান থেকে বিশ্বরং থেকে হয়তো অনেক অনেক ভালো জায়গায় কাজ করে। আমরা তো আসলে বিশ্বরঙের ভিজুয়াল নিয়ে কথা বলছিলাম, এত আনন্দ আয়োজন একটি ভিজুয়াল। আমরা কিন্তু আমাদের শুটিং এর সময় পূজা পালন হয়ে যায়। আমরা তাহলে সেই কিছু অংশ যদি দর্শকদের একটু দেখিয়ে আনতে পারি। চলুন দর্শক।
শিউলি ফুল শিউলি ফুল কেমন ভুল এমন ভুল শিউলি ফুল শিউলি ফুল রাতের বাই কোন মায়ায় আনিল হায় বন ছায়ায় রাতের বাই কোন মায়ায় আনিল হায় বন ছায়ায় ভোর বেলায় বারে বারে ফিরিবারে হলি ব্যাকুল শিউলি ফুল শিউলি ফুল কেমন আমরা দেখছিলাম যে ভিজুয়ালটা দেখার সময় দুজনে এত মজা করছিলেন, মনে হচ্ছিল যে এর পেছনে আসলে অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো ভিজুয়াল দেখলে আপনারা সেটি মনে করতে পারেন। আসলে কি বলবো, আমাদের বাংলাদেশের যেই সংস্কৃতি, আমাদের বাংলাদেশের কালচারগুলো, এই যে আমাদের মায়েরা যে একটা টাইমে নকশি কাঁথায় সেলাই করতো, তারপরে আলতা দিত, এই যে ছোট ছোট খুব সুন্দর সুন্দর ব্যাপারগুলো দাদা এত সুন্দরভাবে কেমন করছেন নিয়ে আস। দাদা তোমাকে না কি সেলিউট জানাই। আচ্ছা, কঠিন কিছু না তাই না? আমি যখন বিদেশি সাজতে যাই তখন আমাকে অনেক পরিশ্রম করতে হয়। আমি যখন বাঙালি সাজবো আমার কষ্টের কি আছে? আমার কষ্টের কিছু নাই। এই যে তুমি মাথায় এই যে আশাটা অনেকে আমরা কিন্তু চিন্তাই করি না এই ব্যাপারগুলো, এই শুটটা করে বুবলি মানে ও বলে আমি যে কতদিন ধরে কাজ করি, আমার কাজের সময় অনেক বেশি না, কিন্তু আমি এই কাজ করি তত অ্যাপ্রিসিয়েট। ওর একদিনের মধ্যে লক্ষ কত একদিনে মনে হয় প্রায় 30 লক্ষ মানুষ এটার ভিউজ হয়েছে একদিনে, এবং কমেন্ট তো কি বলবো, লাখ লাখ কমেন্ট, মানে এবং সবাই পজিটিভ, মানে বুবলিকে এভাবে কেউ নাকি কখনো দেখেই নাই। কিন্তু আমি বুবলি আমি তো খুব বেশি কষ্ট করি না, আমি তো জাস্ট তোমার আসল রূপটাকে ধরে নিয়ে আসছি। এটি অনেক কঠিন কাজ। তো আমি আসলে আমরা সবসময় বিদেশ প্রেমী, তো সবসময় মানুষ বিদেশের সাথে কম্পিটিশন দেয়, বিদেশ ভালোবাসে, বিদেশি মানুষ ভালোবাসে, বিদেশি গান ভালোবাসে, নাম, আমার সবসময় কম্পিটিশন তাদের সাথে। আমরা যে আমাদের আভিজাত্য কোথায়, আমাদের শেকড় কোথায়, আমরা কত মিষ্টি একটা জীবন যাপন করেছি, আমাদের অতীত, আমাদের পূর্বপুরুষরা, ওই জিনিসটা আসলে মনে করে দেওয়ার চেষ্টা করি আসলে। যে এখানে একটা মজার ঘটনা আছে, বুবলি কিন্তু আসলে মানে শুয়ের ভিতরে সুতা দিতে জানে না। আচ্ছা। এবং এটা দেখলে আমার ওই দৃশ্যটার কথাই মনে পড়ে, আমি তোরে কে সিনেমাতে নিয়ে গেছে যে একটা শুয়ের মধ্যে সুতা দিতে পারিস না, আর যখন এটা আসে আর ও হাসে যে এটা তো আসলে ও পারতেছিল না, যে এরকম মজার মজার অনেক ঘটনা শুটিং এর মধ্যে। আচ্ছা, এই মুহূর্তে যে মজার কথাগুলো শুনছি আরেকটা ভিজুয়াল আমাদের আছে, সেটিও আমরা একটু দেখে আসবো। চলুন দর্শক। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। এই প্রত্যেকটা ভিজুয়াল মনে হয় আমাদের কোন একটা সময় আমাদের সংস্কৃতির একদম। সুস্মিতা সাহাকে, আচ্ছা, এই প্রায় 5-6টা রবীন্দ্রনাথের গান ওকে দিয়ে আমি গাইয়েছিলাম শুধু এই ভিডিওগুলোর জন্য। আমার সময় থিমেটিক গানটা হলে মানে ওটা এডিট করতে সুন্দর লাগে, প্রেজেন্টেশনটা সুন্দর হবে। তো সুস্মিতা সাহাকে আমারও ধন্যবাদ জানাই, একদিনের মধ্যে প্ল্যান করে সে অফিস করে সে রাত 7টা-8টার দিকে এসে খালি গলায় গানগুলো গিয়ে দিয়ে গেছে, পরে আমরা আর কি মিউজিকটা অ্যাড করেছিলাম। তার মধ্যে একজন আর্টিস্টের কাজ শুধুমাত্র পোশাকে রং তুলে আঁচড় তুলে ধরা না, সাথে যে এতগুলো বিষয় জুড়ে যায়, একটি পোশাককে ক্রেতাদের কাছে একদম ঠিকভাবে রিপ্রেজেন্ট যেন করা যায় সেই বিষয়টি চেষ্টা করি আসলে। দাদা, ক্রেতাদের ঝোঁক তো এখন নিশ্চয়ই শপিং মলগুলোতে বা ব্র্যান্ডের শোরুমগুলোতে দেখতে পাচ্ছেন, ফিডব্যাক কেমন পাচ্ছেন এই নতুন কালেকশনের? ফিডব্যাকটা মোটামুটি আছে, ভালো আছে আসলে। বৈশ্বিক অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সব কিছু আমরা তো সবাই জানি কম বেশি। আসলে এই সময়টায় মানুষের জন্য একটু কষ্ট, কোভিডের পর থেকে এই পর্যন্ত। তারপর একটা উৎসব, সবাই চায় যে বেশি না হলেও কম হলেও কেনাকাটা করতে, সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের কাজ করেছিলাম এবছর।
আর যেহেতু আমি নিজে ডিজাইন করি সেই জন্য আমার ডিজাইনের ক্ষেত্রে কোনো কৃপণতা থাকে না। অন্যান্য হাউসে যেমন না 10টাই পাঞ্জাবির ডিজাইন, 3টা শাড়ির ডিজাইন, আমি যেহেতু নিজে ডিজাইন করি আমি দেখা যাচ্ছে যে এইটাও কিন্তু আমার শোরুমে এখন নাই শাড়িটা। আচ্ছা, এটা কি এটা এক্সক্লুসিভ? একদম এক্সক্লুসিভ, এখন পর্যন্ত শোরুমে দেওয়া হয়। বাহ, থ্যাংক ইউ সো মাচ দাদা। তো সেই জন্য হচ্ছে কি বাজেট করে কাজ করেছি, তো রেসপন্স ভালো লাগছে যে ডিজাইনগুলোই করেছি সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছে, মানে বলছে সেরা কালেকশন, বাংলাদেশের সেরা কালেকশন, পুজোর কালেকশন মানে হচ্ছে বিশ্বরং, এবং মানুষ নিচ্ছে, পছন্দ করছে। আমরা তাহলে একটা ভিজুয়ালের মাঝখান দিয়ে আরো কিছু কালেকশন যদি দর্শকদের নিয়ে দেখে আসতে পারি আর ভালো হয় বোধ হয়। চলুন দর্শক দেখে আসি। পুরাতে হবে মোর হে আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে, তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার। আমরা ক্রেতাদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে এই উৎসবের একটি মূল অনুষঙ্গ পোশাক নিয়ে আমরা আলোচনা করতে পারলাম। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। এবং আপনাদের জন্য বিশেষ উপহার আছে, বই পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনাদের হাতে উপহারটি আমি পৌঁছে দিচ্ছি। আপনার জন্য দাদা, কারণে আপনার জন্য। প্রিয় দর্শক, গানে, কবিতায়, পোশাকে রঙের যে একটা মেলবন্ধন বা খেলা আমরা দেখতে পাচ্ছি ব্র্যান্ডগুলোতে, বিশেষ করে বিশ্ব রঙে, সেই পোশাকগুলো যেন আমাদের এই উৎসবকে আরও বেশি আনন্দে আলোকিত করে তুলতে পারে, এমনটি আমরা প্রত্যাশা করি। শারদীয় দুর্গোৎসবে সকল ভেদাভেদ ভুলে সকলে যেন এই উৎসবে মেতে উঠতে পারে বিশ্ব রঙের পোশাকের সাথে, বা যার যে পছন্দের পোশাক আছে সেটির মাধ্যমে। প্রিয় দর্শক, সকলকে আবারও শুভেচ্ছা এবং এই বিশেষ আয়োজনটি উপভোগ করবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।